একটা কথাই আছে না যে পকেটে যদি টাকা থাকে তাহলে বন্ধু বান্ধবের অভাব নেই। তো বাবার দোকান যখন আমার হাতে ছিল তখন কিন্তু আমার পকেটে কিন্তু ভরপুর টাকা ছিল। আর আমার সাথেও কিন্তু অল টাইম বডিগার্ডের মতো বন্ধু বান্ধব কিন্তু দু একজন সাথে সাথেই থাকতো। ওই যে পকেট গরম। আসসালামু আলাইকুম। আজকে খুবই খারাপ লাগতেছে কারণ আমি একটু অসুস্থ। তারপরও আসলাম আপনাদের মাঝে, কারণ না এসে পারলাম না। বরিশাল থেকে আমার এক ভাই অনেকদিন যাবৎ আমাকে নক করছে তার কিছু কথা বলার জন্য, তার জীবনে কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য। তো আমি ভাবলাম, যেহেতু ভাইটা অনেক দিন যাবৎ নক করছে, এদিকে আমার শরীরটাও ভালো না, যাই হোক আজকে বসি। কিন্তু বসবো, তার জন্য আমি একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি। আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে অজানা গল্প। আর ভাবলাম, যেহেতু ভাইয়ের জীবনে অনেক অজানা গল্প আছে, অনেক কষ্টের বিষয় আছে, এগুলি আমার এই চ্যানেলটাতে আপলোড করব। আর এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার এই নতুন চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর পাশাপাশি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশনের বেলটা অন করে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বলে সরাসরি বরিশাল থেকে আগত আমাদের সেই হৃদয় ভাই, তার সামনে আমরা যাই। আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আমার গ্রামের বাড়ি বরিশাল, আমতলী, চুনাখালা ব্রিজ। তো আমি আজকে সকালে ঢাকায় এসে পৌঁছলাম। অনেকদিন ধরেই আমার রুবেল ভাই স্টুডিওতে আমি আমার জীবনের একটা গল্প জমে আছে, সেটাকে বলবো, কিন্তু আমি কোনো পাচ্ছি না যে কিভাবে আমি তার সাথে যোগাযোগ করব। তো যাই হোক, যেভাবে হোক আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। তো আমি এখন তার স্টুডিওতে বসে আছি। তো আজকে যে গল্পটা আমি করব, সেই গল্পটা হচ্ছে একান্তভাবে এটা আমার জীবনের একটা গল্প। তো আমার মতো এরকম গল্প কিন্তু আরো অনেক অনেক মানুষের ভিতরে কিন্তু তৈরি হয়ে আছে, কিন্তু বলার মতো কোনো স্পেস পাচ্ছে না। তো আমার এই রুবেল ভাইয়ের এখানে এসে আপনার মনটাকে হালকা করে ফেলতে পারবেন। যদি আমার গল্পে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আন্তরিকভাবে আমাকে আমাদের চোখে দেখবেন। তো আমি শুরু করছি। আমার বাবা যখন বেঁচে ছিল, সেখান থেকে আমি গল্পটা শুরু করছি। আমার বাবা বর্তমানে মারা গেছে আজকে প্রায় 6 বছরের মতো। তো বাবাকে তো আমরা অনেকেই ভালোবাসি, তাই না? আমরা অনেকেই কিন্তু বাবাকে ভালোবাসি এবং মাকেও ভালোবাসি। তাদের মতো কিন্তু দুনিয়ার ভিতরে বাবা মার মতো কিন্তু আর কিছু কিন্তু হয় না, তাদের কিন্তু তুলনা হয় না, ঠিক আছে? তো আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমি বেশি একটা কাজ কাম করতাম না, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার বাবা আমাকে বলেছিল যে আমাদের আমতলী বাজারে একটা দোকান নিয়েছিল। এটা হচ্ছে গিয়ে আপনার কাঁচা তরকারির দোকান। তো ওই দোকানটা বসার জন্য আমাকে বলেছিল যে কালকে থেকে তুমি ওই দোকানে বসবা, পার্টে একটা সময় দিবা, আমি একটু রেস্ট নিতে পারবো, আর তুমিও দোকানদারিটা শিখবা। তো আমি ভাবছি যে ঠিক আছে, তাহলে বলছেন, ঠিক আছে আমি করবো, সমস্যা নেই। তো আমি কয়েকদিন এরকম দোকানে যাই,
গিয়ে আবার চলে আসি। মানে ঠিকভাবে বেশি একটা দোকানদারি আমি করি না। ওই মানে মনটাই পড়ে থাকতো বন্ধু বান্ধবের আড্ডায়, মানে ঘোরাঘুরি, হ্যাঁ, ফাজলামানি, মানে এইগুলোর ভিতরে মনটা পড়ে থাকে। তো এই করতে 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 এক সময় প্রায় 3 থেকে 4 মাস পরে হঠাৎ করে আমার বাবা একটু অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার কারণে সে মানে বিছানায় পড়ে যায়, উঠতে পারে না। মানে তাকে ধরে মানে টয়লেটে নেওয়া লাগে, তারপরে তাকে মানে ধরে বসানো লাগে, মানে এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে। দোকান কিন্তু বন্ধ, দোকানে তারপরে কিন্তু দোকানে আমি যাচ্ছি না। তো না যাওয়ার পরে আমার বাবা মানে সে যে অসুস্থ হয়েছে সে কিন্তু আর উঠতে পারে নাই। তো সেই অসুস্থ থেকে কিন্তু আজকে সে আল্লাহ পাকের ডাকে সে চলে গেছে। তো আমাকে সে অসুস্থ থাকা অবস্থায় আমাকে বলেছিল যে তুমি দোকানটা তো অনেকদিন ধরে বন্ধ, গিয়ে একটু দোকানটা বসো, মালপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আমি তখন একটা বেশি অ্যালাউ দিতাম না। তো তখন আমার মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা ঢুকলো যে বাবা তো অসুস্থ, যদি এখন আমি দোকানদারি করি, আমাকে মানে ঝাড়ি দেওয়ার মতো কেউ নাই, রাগানোর মতো কেউ নাই। আমার নিজস্ব গতিতে আমি মানে নিজস্ব গতিতে আমি দোকানটা চালাতে পারবো, এবং কি আমার পকেট খরচের জন্য কিন্তু সেই টেনশনটা আর করা লাগবে না, যেহেতু দোকান আমার হাতে। এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে অলরেডি ঢুকে গেছে। তো যাওয়ার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি দোকানে যাব। তো গেলাম, এরকম করতে করতে প্রায় 15 দিন 20 দিন। তো একটা কথাই আছে না যে পকেটে যদি টাকা থাকে তাহলে বন্ধু বান্ধবের অভাব নেই। তো বাবার দোকান যখন আমার হাতে ছিল তখন কিন্তু আমার পকেটে কিন্তু ভরপুর টাকা ছিল। আর আমার সাথেও কিন্তু অল টাইম বডিগার্ডের মতো বন্ধু বান্ধব কিন্তু দু একজন সাথে সাথেই থাকতো। ওই যে পকেট গরম। তো প্রায় 15-20 দিন, মাসখানেক এরকম যাওয়ার পরে এক পর্যায়ে দোকানটা আমার মানে খালি হয়ে যাচ্ছে, কিন্তু টাকা তো খরচ করছি, কিন্তু মাল কিন্তু আর কেনা হচ্ছে না, কারণ টাকা নাই, মাল কিনবো কোত্থেকে? তো একটা জায়গা থেকে যদি খাওয়া শুরু করি, এক পর্যায়ে কিন্তু সেটা কিন্তু মানে খালি হয়ে যাবে। তো সেরকমই একটা অবস্থা হয়ে গেছে। তো এরকম হতে হতে প্রায় 3 মাস, 3.5 মাস দোকান শেষ। তো বাবা আর একটু বেশি ধরনের অসুস্থ হয়ে পড়েছে যখন শুনতে পাচ্ছে যে দোকানটা ধ্বংস হয়ে গেছে। তো আর কি করব, এক পর্যায়ে আমার বাবা, আমি একদিন বাজারে যাই, বাজারে গিয়ে দোকানটার পাশে আমি বসি, কিন্তু দোকান কিন্তু বন্ধ, দোকানে কিন্তু কোনো মাল নেই। বসার পরে বাবা আমাকে শুধু বলেছিল যে এত আশা ভরসা, এত স্বপ্ন নিয়ে দোকানটা আমি করেছি, এটা তো তোমার জন্যই করেছি। তুমিও বুঝে শুনে দোকানটা করতে পারলা না, বন্ধু বান্ধবের মানে পাল্লায় পইড়া তুমি দোকানটাকে ধ্বংস করে দিলা। আমি অসুস্থ, এখন যদি আমি নিজেও চাই তাহলে তোমার জন্য তো আর কিছু আমি করতে পারবো না। যা হোক একটা দোকানে ছিল, সেটাও তুমি বুঝে শুনে রাখতে পারলা না। দেখো, আমি যে কদিন বাঁচার বাঁচবো, যদি মনে চায় আমাকে এক মুঠো ভাত দিও, আর যদি মনে না চায় তাহলে দিও না। তো এই কথাটা যখন বাবা বলছে তখন আমার একটু চোখে জল এসে পড়েছে যে এরকম একটা কথা আমাকে বলল। আমি চিন্তা পড়ে গেলাম যে আসলে কথাটা খারাপ বলে নাই। আজকে কিন্তু দোকানও শেষ, আমার পকেটে টাকাও নেই, বন্ধু বান্ধবও নেই। যখন দোকানটা ছিল তখন কিন্তু বন্ধু বান্ধবের অভাব ছিল না। তো এই করতে করতে এক পর্যায়ে কিন্তু আমি ঢাকায় চলে আসি। ওই যে আমাকে যে কথাটা বলেছে যে আমাকে এক মুঠো ভাত
মনে চাইলে দিলে দিও, না দিলে না দিও, তোমার চিন্তা ভাবনা এখন তোমারই করতে হবে। যেহেতু আমি অসুস্থ, আমি চাইলেও কিছু করতে পারবো না তোমার জন্য। তো ওই কথাটা মাথার ভিতরে অনেক ঘুরপাক খাচ্ছে। তো আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় আসার পরে আমার এই জায়গায় পরিচিত কেউ নেই। তো রবিন নামের একটা লোকের সাথে পরিচয় হয়েছে। রবিন ভাই অনেক ভালো মনের মানুষ, সে মেসে থাকতো। তো আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়, এই অনেক কিছু জিজ্ঞাসা করার পরে, নাম টাম জিজ্ঞাসা করার পরে আমাকে তার সাথে থাকতে দিয়েছে। এবং কি তাও বলেছে যে তুমি যে পর্যন্ত কাজ না পাবে, আমি কাজে যে পর্যন্ত জয়েন তোমাকে না করিয়ে দিতে পারবো, সেই পর্যন্ত তুমি থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করবে না। তো আমি বললাম যে রবিন ভাই, আসলে আপনার এই ঋণ আমি কিভাবে যে শোধ করব। তখন সে আমাকে একটা কথাই বলছে, দেখো ভাই, তুমিও পুরুষ আমিও পুরুষ, আজকে তুমি বিপদে পড়েছো ঢাকা শহরে এসে, কালকে আমিও তো পড়তে পারি। তখন সেই আশ্রয় কেন্দ্রটা তোমার ওখানে হতে পারে, তাই না? আল্লাহ পাক চাইলে তো সবই সম্ভব। আমি বললাম জি ভাই, ঠিক আছে। তো এক পর্যায়ে ৮-৯ দিন যাওয়ার পরে আমার চাকরিটা ফাইনাল হয়ে যায়। আমি গার্মেন্টসের পলিটিমেন পলিটিমেন না কি বলে ওইটাকে, আপনার ওই যে ই করে, যেটা ওই যে আপনার মনে হয় পলিটিমেন হবে, পলিটিমেন, হ্যাঁ, ওইটার ভিতরে লাগলাম। আমার স্যালারি হলো গিয়ে ৭,৫০০ টাকা। তো ২-৩ মাস চাকরি করার পরে আমি, আমার সাথে ফোন ছিল না, কিন্তু বাড়ির একটা নাম্বার ছিল, আমার এক চাচার নাম্বার, যে বাড়িতে একটু খোঁজখবর নিয়ে দেখি কে কিরকম আছে, মা কেমন আছে, বাবা কেমন আছে। তো আমি বাড়িতে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে এখন ফোন আমার কাকা ধরছে, ধরে বলতেছে যে কে, পরে আমি বললাম যে কাকা আমি। পরে কান্নাকাটি করতেছে। আমি বলি, কি হয়েছে? তো বললো যে তুমি যত দ্রুত পারো বাড়ি আসো। তো আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমি এটা চাচার কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে আমি কিন্তু এটা নিচ্ছি, ঠিক আছে? তো সে যখন কান্নাকাটি করতেছে, তখনই আমি চিন্তা করলাম যে হয়তো বাড়িতে কিছু হয়েছে। আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি বাবা মারা গেছে, প্রায় সপ্তাহখানিক হয়েছে। তো এখন সবাই মা বোন যে যেখানে আছে সবাই আমার জড়ায় ধরে কান্নাকাটি করতেছে যে তোমার বাবা তো আর নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, এই সেই। তো বলার পরে এখন কি করব? তো আমি ভেঙে পড়লাম ওই মুহূর্তে যে কি করার আছে এখন। অসুস্থতা আমি দেখে গেছি, কিন্তু শেষ দেখাটা আমি করতে পারলাম না। তো তারপরে আমি মার কাছে ২-৩ দিন থাকি। থাকার পরে আমার বাবার মসজিদে একটা মিলাদ দেই। মিলাদটা দিয়ে ওই মিলাদের যে টাকাটা, আমার সাথে টাকা ছিল না, ওইটা ওই রবিন ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে আমি বিকাশে ২,০০০ টাকা ধার নিয়েছি রবিন ভাইয়ের কাছ থেকে। ওই টাকাটা দিয়ে আমি বাবার জন্য মসজিদে একটা মিলাদ দিলাম। তো তারপরে মার কাছে, বোনের কাছে, সবার কাছে, আমি চাচাদের কাছে বিদায় জানিয়ে যে আমার জন্য দোয়া করো, ঠিক একটা চাকরি পেয়েছি, তো দেখি কি হয়। তো মা শুধু কাঁদতাছে আর বলতেছে যে তোমার বাবা তোমাকে একটা দোকান দিয়ে গিয়েছিল, দোকানটা ধরে রাখতে পারলা না। দেখো বাবা তো নেয়, দাঁত থাকতে, আসলে কি ভাই, আমরা সবাই দাঁত থাকতে দাঁতের মর্মতাটা কিন্তু বুঝি না। যখন দাঁত হারিয়ে যায়, তখন অন্যজনে যদি গরুর হাড্ডিটাও খায়, তখন কিন্তু নিজের কাছে অনেক আফসোস লাগে যে আজকে আমার দাঁত নাই, আমি খেতে পারছি না। তো তাই দাঁত থাকতে দাঁতের মর্মতা সবারই বোঝা দরকার। হয়তো বুঝি নাই, এখন বুঝতেছি। তো যাই হোক, আমি ঢাকায় আসলাম। আসার পরে কিছুদিন কাজ করার পরে আমি ওই জায়গা থেকে আমাকে পিএম স্যারে, হয়তো আমার কাজ কাম বা ব্যবহার অনেক কিছু ভালো পেয়েছে, তো আমাকে পিএম স্যারে ডাকিয়ে অফিসে নিয়ে, তারপরে সে আমাকে স্যাম্পলম্যানের একটি, আমি অল্প কিছু পড়ালেখা করেছিলাম, যা নাই বললাম, আমি যেই টাইমে পড়ালেখা করেছি, সেই টাইমে পড়ালেখা যত ছোট ক্লাসেই হোক, বর্তমানে কিন্তু সেটা হাই লেভেলের ক্লাস, ঠিক আছে?
তো হিসাব কিতাব সব ধরনেরই কিন্তু মোটামুটি ইংলিশ পারি, সব ধরনের হিসাব কিতাব আমি পারি। তো আমাকে পিএম স্যারে ডাকানোর পরে আমাকে স্যাম্পলম্যান হিসেবে আমাকে একটা কাজে নিয়োগ দিছে। তখন আমার বেতন হয়েছে 17,000 টাকা। তখন অন্যরকম একটা আনন্দ। তো এরকম প্রায় 2-3 মাস যায়। যাওয়ার পরে ঠিক 2-3 মাস পরে ওই চাচাটা আমাকে আরেকবার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, চাচা, তারপরে সে কান্নাকাটি করতেছে। আচ্ছা, কান্নাকাটি করতেছে, কি হয়েছে? তো বললো, তোমার বাড়িতে আসো। তো আমি বাড়িতে যাই। যাওয়ার পরে এখন দেখি বাড়ি ভরা মানুষ। কি হয়েছে? সামনে যাই, এখন দেখি মানে যাও, বাবা ছিল, সে চলে গেছে। এখন হ্যাঁ, মানে 2-3 মাস পরে মাও চলে গেছে। যাও, মুরব্বী একটা কথা বলতো যে জোড়া যদি একবার ভেঙে যায়, তাহলে কিন্তু জোড়া থেকে একটা লোক যদি চলে যায়, তাহলে দ্বিতীয় লোককে কিন্তু টিকানোর কষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো সেরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, তাদের দাফন কাফন দিয়ে সবকিছু করে বোনদেরকে সান্ত্বনা দিচ্ছে। অথচ সে টাইমে বোনদের বিয়ে হয়নি, বিয়ের যোগ্যই বিয়ে হয়নি। তো এখন শুধু বাড়ির ভিতরে রয়েছে আমার চাচা, আমার চাচি আর আমার বোনরা, আর কেউ নেই। তো আমি ঢাকায় চলে আসি। বোনদেরকে বলেছি যে তোমরা একটু ধৈর্য ধরো, আমি ঢাকা যাওয়া তো যাইতেছি, অবশ্যই সবকিছু একটা সমাধান করব। তো এসে আমি পিএম স্যারের সাথে আলোচনা করি। তো সে বলল যে দেখো, এটা কিছু সময় লাগবে, আপাতত তারা দেশের ভাগ, তোমার বোন কিছুদিন সময় লাগবে। তো আমি সেই সময়টা অপেক্ষা করেও কিছু করতে পারলাম না। তো এক পর্যায়ে আমি দেখি আমার বোনদের দেখার মতো মানে কেউ নাই, দুটো বোন দেখার মতো কেউ নাই। তো আমি এক পর্যায়ে আমি চাকরিটা ঢাকা শহরে ছেড়ে দেই শুধু আমার বোনদের জন্য। তো কিছু টাকা ক্যাশ ছিল আমার, মানে এই 20-25 হাজার টাকা খেয়ে থেকে ঘর ভাড়া দিয়ে এতটুকু ক্যাশ ছিল। যাওয়ার পরে আমি একেবারে চলে যাই গ্রামের বাড়ি। যাওয়ার পরে কি করব আরো 2-3 হাজার টাকা প্রায় খরচ করে ফেললাম। তখন মাথার ভিতরে একটা মানে চিন্তা ভাবনা আসলো যে আমার বাবাই যে দোকানটা আমাকে দিয়ে গেছিল, এই দোকানটা যদি আমি নতুন করে মাল দিয়ে যদি ভরপুর করে যদি নতুন করে চালু করি, তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটা কিন্তু মোটামুটি ভালোভাবে কিন্তু সাড়া পাবে। এরকম একটা সিদ্ধান্ত নিলাম। নেওয়ার পরে দোকানটা গিয়ে আপনার ধোয়াধাই করে, তারপরে আপনার কি করে দোকানটা সাজিয়ে বসলাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি একটা বেচা কিনা নেই। দোকানটা যখন আস্তে আস্তে প্রচার হলো যে না, এই দোকানে সবকিছু পাওয়া যায়, তখন আমি দোকানটা দিয়ে আমি একটা সাড়া পাই। তো তখন দোকানদারি করি আর বাবার কথা মনে পড়ে যে বাবা এই দোকানটাই আমাকে দিয়ে গেছিল, কিন্তু দোকানটা আমি রাখতে পারিনি, নষ্ট করে দিয়েছি। আর আজকে আমি নিজের উপার্জনের টাকা দিয়ে এই দোকানটাই আবার সাজিয়ে গুছিয়ে আমি এই দোকানটা নিয়ে বসেছি। কত ভালো লাগতেছে। হ্যাঁ, বাবার স্মৃতিটাও পাচ্ছি, নিজে অন্যরকম একটা ফিল পাচ্ছি, যে মনে হয় যে বাবা আমার সাথে বসে দোকানদারি করতেছে। তো এক পর্যায়ে দোকানদারিটা করতে 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 আমার মানে ওই দোকানটা থেকে একটু বড় দোকান নেই। তো বড় দোকান, সেখান থেকে আমি আরেকটা দোকান দেই আপনাদের দোয়ায়। তো এই করতে করতে আল্লাহর রহমতে আজকে বরিশাল আমতলী বাজারে আমার দোকান আছে 4টি, আপনাদের দোয়ায় 4টা দোকানেই মোটামুটি ভালো বেচা কিনা থাকে আর ভালো কাস্টমারে আসছে। কারণ আমি কখনো কাস্টমারের সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার করি না। এটা আমার ছোটকাল থেকে একটা অভ্যাস। তো আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। তো আজকে এই পর্যন্তই। তো সবারই বাবা আছে, সবারই মা আছে,
বাবাই কিন্তু যা করে ছেলেদের জন্যই করে, ছেলে না থাকলে মেয়েদের জন্য করে। তো ছেলেদের জন্য যদি বাবা করে থাকে, বাবা মারা যাওয়ার পরে এই সম্পদটা কিন্তু বাবা নিয়ে যায় না, এই সম্পদটা কিন্তু ছেলেকেই দিয়ে যায়। আর সেই ছেলেটা যদি সম্পদটা যদি ধরে রেখে যদি না করে যেতে পারে, তাহলে কিন্তু এটা বাবার কোনো দোষ না, এটা আমি মনে করি একমাত্র ছেলেরই দোষ, যা হয়তো বাবা দিয়েছে ছেলে রাখতে পারেনি। তো আমরা চাইব যে আমাদের ঘরে ঘরে যত বাবারাই বেঁচে আছে সব ছেলেদের জন্যই একটা না একটা কিছু করে দিয়ে যায় বা করার চেষ্টা করে। তো তারা যাই করার চেষ্টা করে তাদের জন্য আমি একটু মানে তাদের সবাই বাবাদের কাছে গিয়ে একটু ভ্যাকেন্সি দিয়ে আর একটু মানে জিনিসটা বড় করার চেষ্টা করবেন, এবং কি সেই জিনিসটা বাবা যাই দেও খুশি মনে সেটাই ধরে রেখে করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আরো অনেক অনেক বড় হয়ে উঠতে পারবেন। তো আজকে আমি সফলতা হয়তো বাবার সেই পুরান দোকানটা দিয়েই হতে পেরেছিলাম। তো ওইখানে মার বাবার একটা দোয়া ছিল, যার কারণে আমাকে শুট করেছে। তো আমার গল্পটা আজকে এই পর্যন্ত ছিল। যদি আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের রুবেল ভাইয়ের নতুন একটি চ্যানেল খুলেছে, অজানা গল্প। এই চ্যানেলটি সবাই একটু সাপোর্ট করবেন। আরো ভালো ভালো আশা করি আমার মতো অনেক অনেক পাবলিক এখানে আসবে, বসবে, জীবনের গল্প বলবে, ঠিক আছে? তো সবার গল্প শুনবেন, আশা করি ভালো লাগবে। যদি আপনারও কিছু গল্প থাকে তাহলে এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই স্টুডিওতে চলে এসে আপনাদের জীবনের কিছু গল্প আপনারা শেয়ার করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।